এক দুটো রাজ্য বাদ দিলে সব রাজ্যেই তো বাম আছে। পশ্চিমবাংলার যে দুজনের নাম আপনি উল্লেখ করলেন তাদের আমি জানি। দীপশিতার সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু সৃজনের সঙ্গে আমার কথা আছে। ওখানে কোথায় আমরা সরকার তৈরি করছি, কোথায় আমাদের বিধায়ক, কোথায় আমাদের এমপি? কিন্তু লড়াই যখন হয় লাল ঝান্ডা নিয়ে আমাদের লোকরাই তো বেরিয়ে আসছে। তো এই না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবন্ত জনসংযোগ তাকে যদি মনে করে কেউ রিপ্লেস করছে, এটা ভুল। সারা দেশেও বিজেপির ফল ভালো হলো না। একলাই সরকার বানাবার চেষ্টা করেছিল, 400-র বেশি আসন পায়নি। তো এর সঙ্গে রাজ্যের অভিজ্ঞতা, এর মধ্যে যদি পঞ্চায়েত নির্বাচন ঠিকভাবে করতে দেয় তাহলে কি হতে পারে এটা বুঝে গিয়ে এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য ইভেন শেষ পর্যন্ত এই খুনের ঘৃণ্য রাজনীতি পর্যন্ত করার ক্ষেত্রে তারা কসুর করছে না। লড়াই করো, সংগ্রাম করো, হ্যাঁ, আন্দোলন করো, এর পাশাপাশি তুমি সোশ্যাল মিডিয়া করো। আরে আপনারা পশ্চিমবাংলায় গণতন্ত্র ধ্বংস করছেন, ত্রিপুরায় এসে গণতন্ত্র উদ্ধারের কথা বলছেন। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। আমরা ত্রিপুরায় যখন আইএন নিউজের তরফ থেকে আমি ত্রিপুরায় যখন আসলাম, প্রথম যে দুটি ঘটনা আমার সামনে এসেছে বা চোখে পড়েছে সেটা আমরা দেখেছি যে গন্ডা ছাড়ার একটা ঘটনা, এবং আর একটা ঘটনা হচ্ছে আপনাদের দলেরই একজন যে ক্যান্ডিডেটকে, প্রার্থী যিনি নমিনেশন দিতে যাচ্ছিলেন, তাকে হত্যা করা হয়েছে এবং অভিযোগটা আপনাদের তরফ থেকে বিজেপির বাহিনীদের দিকে রাখা হচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা যখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন দেখি, সেই একই সময় বাংলাতেও সিপিএম বা বামেরা, কংগ্রেস বা বিজেপিও সেখানে বারবার বলে যে তারা দেখতে পাচ্ছে যে সন্ত্রাস করছে তৃণমূল। আবার অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে আপনারা অভিযোগ করছেন যে সন্ত্রাস করছে এখানে বিজেপি। মানে সেটা বাংলা হোক বা ত্রিপুরা বা অন্য যে কোনো রাজ্য, মানে সন্ত্রাস কি নির্বাচনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে? প্রথমত যেটা হচ্ছে, যে দুটো বিষয় সম্পর্কে আপনি উল্লেখ করার চেষ্টা করেছেন, আমাদের ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়া পঞ্চায়েতের, ত্রিস্তর পঞ্চায়েতের শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এখন কাজ চলছে মনোনয়নপত্র জমা দেওয়া। তাতে করে যেটা দেখা যাচ্ছে, বিজেপি দল, অবিজেপি যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, তাদের প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা যাতে দিতে না পারে তার জন্য নানাভাবে তারা ষড়যন্ত্র করছে। এখানে যেটা উল্লেখ করার, 2018 সালে বিজেপি ত্রিপুরায় প্রথম সরকার তৈরি করেছে। 2019 সালে ত্রিপুরায় পঞ্চায়েতের নির্বাচন বিজেপি শাসনে, সেই নির্বাচনে তারা 96% আসনে বিরোধীদের প্রার্থী জমা দিতে দেয়নি, নমিনেশন পত্র জমা দিতে দেয়নি, অর্থাৎ জবরদখল করেছে। সেই ধারাটা এরপর থেকে যেটা দেখা যাচ্ছে, নগরের নির্বাচন, আমাদের এখানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্থা আছে, এটা বামফ্রন্ট সরকার তৈরি করেছে। তার নির্বাচন হয় 5 বছর পর পর, ওখানে একই পদ্ধতি। এরপর আসলো 2019-এর লোকসভা নির্বাচন, একই পদ্ধতি। তারপরে আসলো কয়েকটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেখানেও একই পদ্ধতি। এরপরে আসলো বিধানসভার উপনির্বাচন, বিধানসভার নির্বাচন 2023, একই পদ্ধতি। তারপরে পরেই দুটো বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তাতেও একই পদ্ধতি। এবং সর্বশেষ হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন। তাহলে আমি কথাগুলি বললাম কেন? আপনি বাইরে থেকে এসছেন, সবটা জানেন না। মনে হতে পারে সম্ভবত এইবারই প্রথম হচ্ছে, ঘটনা তা না। অর্থাৎ শেষে আপনি যে প্রশ্নটা করেছেন, তাহলে কি সন্ত্রাস এবং ভোট জালিয়াতি এটাই এখন দস্তুর হয়ে গেছে কিনা? বিজেপি শাসিত রাজ্যে, অন্তত ত্রিপুরায় আমাদের যে অভিজ্ঞতা, তার থেকে আমাদের মনে হচ্ছে
এটা তাদের জন্য দস্তুর হয়ে গেছে। আপনি পশ্চিমবাংলা থেকে এসছেন, একই জিনিস তৃণমূলের নেতৃত্বে তৃণমূল সরকার পশ্চিমবাংলায়ও তাদের বিরোধী যারা, তাদেরকে নির্বাচনে স্বাধীনভাবে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে না, একই কায়দা করছে। ওরা এখানে এটা করছে, তারা আবার ত্রিপুরায় যখন ফুট হয় এরা এখানে বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের কথা বলে, মানুষ হাসে। আরে আপনারা পশ্চিমবাংলায় গণতন্ত্র ধ্বংস করছেন, ত্রিপুরায় এসে গণতন্ত্র উদ্ধারের কথা বলছেন, তখন মুখ লুকিয়ে ফেলে। এই দুটো আমি বলছি আপনাকে। তো যাই হোক, এখন এবারকার নির্বাচনে আমরা যারা বামপন্থী দল করি, সংগ্রাম করি, মোটামুটিভাবে আমাদের মধ্যে একটা দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে ভোটের অধিকার যেভাবে হরণ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে একটা উদ্যোগ নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। তাতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, তারা এই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। সিস্টেম হচ্ছে, বামফ্রন্ট সরকারের সময় যে পঞ্চায়েত আইন তৈরি হয়েছিল, তাতে সমস্ত রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করবে পঞ্চায়েতে, রিকগনাইজড হোক, ন্যাশনালাইজড পার্টি হোক অথবা এর বাইরে হোক, যদি ভোটে অংশগ্রহণ করে তাদের সবার প্রতিনিধি নিয়ে নির্দিষ্ট স্তরে আলাপ আলোচনা করে তাদের মতামত, তাদের পরামর্শ, তাদের সমস্যা এগুলি জানবে সরকার, তার বক্তব্য রাখবে। পঞ্চায়েত নির্বাচন যারা করবেন তারাও তাদের বক্তব্য রাখবেন। এই যে পদ্ধতি, এটা যখন শুরু হলো এবার, ওখানে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে বিজেপি বিটিকেই থাকতে দিচ্ছে না। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। প্রতিবাদ হলো, তার মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হলো, এখন মনোনয়নপত্র জমা শুরু হলো। এই মনোনয়নপত্র জমা যখন শুরু হলো তখন আক্রমণটা আরও তীব্র থেকে তীব্রতর হলো। আপনি যার কথা বলছিলেন তার নাম বাদল শীল, বিলুনিয়া মহকুমা। তার মধ্যে একটা বিধানসভা কেন্দ্র, সেটা হচ্ছে রাজনগর কেন্দ্র। তার একটা গ্রাম চোত্তাখোলা, এটা ঐতিহাসিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ওই এলাকাটাতে আত্মগোপন করে বাংলাদেশের যোদ্ধারা লড়াই করেছিলেন। স্বাধীনতার পর আমরা বামফ্রন্ট সরকার সেই জায়গাটাতে একটা মেমোরিয়াল তৈরি করেছি আমরা। এই গ্রামটার নাম চোত্তাখোলা, এটা বনাঞ্চল। সেই গ্রামের ছেলে সে। এখন সে জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিল। তাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, ভয় দেখিয়েছে, কিন্তু তাকে দমাতে পারেনি। ফলে সেদিন সন্ধ্যায় তার গ্রামের বাজারে দোকানে গেছে কিছু কিনবার জন্যে। তারা মানে আগে থেকেই অপেক্ষা করছিল। সাহসী ছেলে খুব, আর এলাকার মানুষের মধ্যে খুব পরিচিত এবং প্রিয়। তাকে তারা সেখানে কাপুরুষের মতো আক্রমণ করে প্রায় বলা যায় ওখানটাতেই মেরে ফেলেছে। কিন্তু তখনও হয়তো শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো অবস্থা ছিল। সেখান থেকে পাশের হাসপাতাল, ওখান থেকে জেলা হাসপাতাল, সেখান থেকে আমাদের আগরতলার 1 নম্বর রেফারেল হসপিটাল, যেটাকে জিবি বলে, রাত্রেবেলা 11টার সময় তাকে আনলো। পরদিন ডাক্তারবাবুদের সমস্ত চেষ্টাকে বলা যায় ব্যর্থ করে দিয়ে 2:35 শেষ ত্যাগ করলো। এই যে ঘটনা, আমি যে এর আগের নির্বাচনগুলি বললাম, বিশেষ করে 2023-এর যে বিধানসভা নির্বাচন, 18 নির্বাচনে বিজেপি 51 ভাগ ভোট পেয়েছিল। 23-এর নির্বাচনে সেটা 39 ভাগে নামলো, আসন 11টা কমলো। এরা ভয় পেয়ে গেছে। এই কারণে লোকসভা নির্বাচন ওরা 72% ভোট দেখালো। সবটাই বলা যায় জালিয়াতি, হাস্যকর, কেউ বিশ্বাস করছে না। এরপর আসলো পঞ্চায়েত নির্বাচন। এরা বুঝেই গেছে সারা দেশেও বিজেপির ফল ভালো হলো না। একলাই সরকার বানাবার চেষ্টা করেছিল, 400-র বেশি আসন পায়নি। তো এর সঙ্গে রাজ্যের অভিজ্ঞতা, এর মধ্যে যদি পঞ্চায়েত নির্বাচন ঠিকভাবে করতে দেয় তাহলে কি হতে পারে
এটা বুঝে গিয়ে এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য ইভেন শেষ পর্যন্ত এই খুনের ঘৃণ্য রাজনীতি পর্যন্ত করার ক্ষেত্রে তারা কসুর করছে না। এটা শক্তি না, এটা বিজেপি এবং তার সরকারের দুর্বলতা। আর আপনি গন্ডাছড়ার যে ঘটনা বলছিলেন, দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সেই ঘটনা হচ্ছে বিজেপি সরকার আসার পর গ্রামে গঞ্জে সর্বত্র প্রায় প্রতি মাসেই কোনো না কোনো মেলা লেগে আছে। মেলা মানে হচ্ছে জোয়ার আসর বসছে, মদের আসর বসছে, এবং অল্প বয়সের ছেলেরা সেখানে এগুলিতে নিজেরা যুক্ত হচ্ছে, মারপিট করছে। এই ঘটনা চলছে। সেদিন এই সন্ধ্যার পর সম্ভবত এরকম 2-3টা ছেলে, তারা পরে আমি যা শুনেছি নেশা টেশা করেছে, নিজেদের মধ্যে মারপিট হচ্ছে। তখন একটা ছেলে গিয়ে তাদেরকে থামাবার চেষ্টা করেছে। এই যে থামাবার চেষ্টা করলো, উল্টো তার উপরই তারা আক্রমণ করলো, আহত হলো, তাকে হাসপাতালে নিয়ে আসা হলো, এই জিবি হাসপাতালে। পরদিন সকালে সে মারা গেল। তার মৃতদেহ যখন ওখানে নিয়ে গেছে, প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং এটা প্রায় একেবারে সাম্প্রদায়িক বিভাজনের রাস্তায় চলে যায়, দাঙ্গা বেঁধে যাওয়ার মতো অবস্থা। সরকার প্রথম দিকে একটু উদাসীন ছিল। আমরা যখন খবর পেলাম, আমিও এখানকার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের, তার সাথে ফোনে কথা বলতে বাধ্য হই। আমাদের পার্টির সেক্রেটারি তিনি ডিজিপির সাথে কথা বলেন। আমরা বলছি, দল মতের ঊর্ধ্বে উঠে এখানকার ট্রাইবাল নন ট্রাইবাল উভয়াংশের মানুষ বাস করে, এবং যে ঘটনা ঘটেছে এটা বেদনাদায়ক, কিন্তু শান্তি সম্প্রীতি ঐক্য নষ্ট করা যাবে না। খুব দৃঢ়ভাবে যারা এটা নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই হচ্ছে ঘটনা। এবার বলুন। এর সঙ্গে সঙ্গে আপনি বেশ কয়েকটা নির্বাচনের উদাহরণ দিলেন, মানে 18 থেকে এই 24 অবধি। সেখানে দাঁড়িয়েই প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে যখন আপনারা এই কথা বলছেন, অন্যদিকে যারা রয়েছে, সেটা বাংলায় তৃণমূল কংগ্রেস হোক বা ত্রিপুরার ক্ষেত্রে আপনার গিয়ে বিজেপি সরকার হোক, তাদের একটাই বক্তব্য লক্ষ্য করা যায়, যেটা একই লাইনে রয়েছে, সেটা হচ্ছে বামেদের সংগঠন নেই। বামেরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কারণ তারা সরকারে না থাকলে বামেরা আর ক্ষমতায় থাকতে পারে না, বা বামেদের সংগঠন থাকে না। এই কথাটা বারবার বলা হচ্ছে। এবং ইদানিংকালে আপনারা যখন পুরনো দিনের যারা বামপন্থী নেতা রয়েছেন, তারা যেরকমটা আন্দোলন করে অন্য সরকার কংগ্রেসের থেকে ক্ষমতা ছিনিয়ে এনেছিলেন, বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে বর্তমানে যারা নতুন প্রজন্ম রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রেও তাহলে তাই, কিন্তু নতুন প্রজন্ম যারা রয়েছে তারা আপনার গিয়ে সামাজিক মাধ্যম নির্ভর হয়ে পড়েছে, তারা আন্দোলনের পথে হাঁটছে না। এই বিষয়টা কি মানবেন আপনি? না, এটার সঙ্গে একমত না। সরকারে না থাকলে পরে বামেরা দুর্বল হয়ে যায়। বামেরা তো সরকারি 3টে রাজ্যে আসা যাওয়া করে, কেরালা, পশ্চিমবাংলা, ত্রিপুরা। ভারতবর্ষে তো 30টা 32টা রাজ্য আছে। 1-2টো রাজ্য বাদ দিলে সব রাজ্যেই তো বাম আছে। সব বামদম না থাকলেও অধিকাংশ রাজ্যে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আছে। আমি যে পার্টির একজন সাধারণ সদস্য। ওখানে কোথায় আমরা সরকার তৈরি করছি? কোথায় আমাদের বিধায়ক? কোথায় আমাদের এমপি? কিন্তু লড়াই যখন হয় লাল ঝান্ডা নিয়ে, আমাদের লোকরাই তো বেরিয়ে আসছে, কেমন না? কাজেই এই কথাগুলো নিজেদের দুর্বলতা, স্বৈরাচারী ফ্যাসিস্টসুলভ যে দৃষ্টিভঙ্গি, সংবিধানের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার সংহার করে, মানুষের ভোটের অধিকার হরণ করে, জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকার যে চেষ্টাটা তারা করছে, এটাকে লুকিয়ে রাখবার জন্যে এভাবে উপস্থিত করে। সামাজিক মাধ্যম নির্ভরের একটা কথা বলছে, কারণ আমরা দেখেছি আপনাদের যারা নতুন প্রজন্মের নেতৃত্ব রয়েছেন, সামাজিক মাধ্যমে তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তারা যখন মিটিং মিছিল করেন সেই জায়গাতেও প্রচুর মানুষ আসে, কিন্তু তারা যখন নির্বাচনী লড়াইয়ে আসেন, আমি কলকাতার কথা বললে সৃজন ভট্টাচার্য বা দীপশিতা ধরের নাম নেওয়া যায়, তো তারা যখন নির্বাচনে লড়াইয়ে আসেন তখন দেখা যায় যে তাদের ভোটটা ট্রান্সফার করতে পারছে না, তাদের জনপ্রিয়তাটাকে। এটা নিয়ে আপনি কি মনে হয়? এটার জন্য তো সামাজিক মাধ্যমটাই না, বিজ্ঞানের অগ্রগতি ঘটছে। এটা নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউসড হয়েছে। সামনের দিনে এর চাইতে আরও উন্নত কিছু আসবে। এটাই তো বিজ্ঞান। হ্যাঁ, পরিশীলিত জ্ঞান, কেমন নূতন অর্জিত জ্ঞান, কেমন না? তাতে আমরা যখন কলেজে পড়ি তখন তো টিভিই ছিল না ভাই, কেমন?
সেই জায়গায় গ্রামে একটা রেডিও থাকলে গোটা গ্রামের মানুষ, আমার এখনও মনে আছে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধ অথবা চীনের সঙ্গে যখন সীমানা সংঘর্ষ, সেই সময় সন্ধ্যার সময় নিউজ দেবদুলাল বন্দ্যোপাধ্যায় পড়তেন। তুমি তার নাম শুনেছো কিনা আমি জানি না, পশ্চিমবাংলার। হ্যাঁ, তার নিউজ পড়ার সময় পড়া বন্ধ করে বাড়ির মানুষ আমাদের বাধা দিতেন না, গোটা এলাকার লোক গিয়ে আমরা দাঁড়াতাম। একটাই রেডিও, এখন তো ঘরে ঘরে, এখন রেডিওর জায়গায় টিভি, রেডিও অবসলিট হয়ে গেছে, টিভির জায়গায় সোশ্যাল মিডিয়া, সামনের দিন অন্য জিনিস আসতে পারে। কাজেই এটা অপরাধের কিছু নেই এবং এটা খুব দ্রুত ট্রান্সমিট করা যায়। কিন্তু এর অর্থ এই না এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবন্ত জনসংযোগ তাকে যদি মনে করে কেউ রিপ্লেস করছে, এটা ভুল। সোশ্যাল মিডিয়া চলবে, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতে হবে, কথা বলতে হবে। সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে, একতরফা হচ্ছে। আপনার যদি সোশ্যাল মিডিয়া থাকে, আপনি যে ভাবছেন সেটা ট্রান্সমিট করছেন, যাদের জন্য করছেন তাদের প্রতিক্রিয়া কি সেটা জানবার তো কোনো সুযোগ নাই। এক্স্যাক্টলি, তাদের সঙ্গে আপনি কথা বলতে পারছেন না। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আমাদের মধ্যেও যদি এই ভাবনা নিয়ে কেউ শুধু সোশ্যাল মিডিয়াই করে, তাহলে ভুল করবে। মানুষের মধ্যে যাও, তাদের সমস্যা বুঝবার চেষ্টা করো, তার ভিত্তিতে দাবি তৈরি করো, তারা কী ধরনের আন্দোলন করার জন্য মানসিকভাবে প্রস্তুত সেভাবে তাদেরকে তৈরি করো, লড়াই করো, সংগ্রাম করো, হ্যাঁ, আন্দোলন করো। এর পাশাপাশি তুমি সোশ্যাল মিডিয়া করো। এই লড়াই আন্দোলন যেটা আমরা যে জায়গাটায় করছি বা তোমরা যে জায়গায় সংগঠিত করছো, এটা ওই জায়গায় হয়তো কনফাইন্ড। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আন্দোলনের বার্তা অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, এটাকে কাজে লাগাতে হবে। আর এই আন্দোলন বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া তো কাজ করলে হবে না। কাজেই একটার সঙ্গে আর একটাকে ইন্টারলিঙ্ক করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ফলে এটা হতে পারে যে নতুন প্রজন্মের মধ্যে এটার প্রতি যে আকাঙ্ক্ষা, আগ্রহ বা নেশাটা ডেভেলপ করেছে, তারা হয়তো কেউ কেউ মনে করছে এটা করলেই হবে, লড়াই সংগ্রামের কোনো প্রয়োজন নাই। এটা ঠিক না। পশ্চিমবাংলার যে দুজনের নাম আপনি উল্লেখ করলেন তাদের আমি জানি। দীপশিতার সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু সৃজনের সঙ্গে আমার কথা আছে। তার কেন্দ্রে তো আমি 2-3টা মিটিংও করেছি। দীপশিতাকে আমি দূর থেকে দেখেছি, তারা লড়াইয়ের ময়দান থেকে উঠে এসেছে। তারা শুধু সোশ্যাল মিডিয়া করে না, তারা ছাত্র আন্দোলন করে, এখনও করে, মানুষের সাথে আছে, লড়াইও করে, সোশ্যাল মিডিয়াও করে। কাজে দুটোই চালাতে হবে, একটা থেকে আরেকটাকে বাদ দেওয়ার দরকার নেই। কিন্তু মূলত, প্রধানত, মুখ্যত জনগণের সঙ্গে নিবিড় জীবন্ত সম্পর্ক চাই, তাদের জীবনের সমস্যা নিয়ে লড়াই সংগ্রাম করতে হবে। একদম, এই নিয়ে একটা কথা চলে, বিশেষ করে বামপন্থী সমর্থক যারা ব্যঙ্গ করে অনুরোধ থেকে হয়তো অনেক সময় বলেন যে ফেসবুকে বিপ্লব হবে না। সেখানে দাঁড়িয়ে বিপ্লবটা মাঠে থেকে ময়দানে করতে হবে এবং তার প্রচার সামাজিক মাধ্যম জুড়ে করা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।